সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স শেষ বর্ষ অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকে একটি ক্লাস উপস্থাপিত হবে। চিরায়ত সাহিত্য, অনুবাদে চিরায়ত সাহিত্য, এটি আজকে উপস্থাপিত হবে। আজকে যে লেখক এবং যে বইটি নিয়ে কথা বলবো তার নাম মেঘদূত। কালিদাসের মেঘদূত অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু। অসাধারণ অনুবাদ। আমরা সংস্কৃত সাহিত্যকে ভারতবাসীরা একসময় ভুলে গিয়েছিলাম। জার্মান পণ্ডিতরা আবিষ্কার করলেন যে তোমাদের একজন কবি ছিলেন যাকে হারিয়ে ফেলেছ, সেই কবি কালিদাস। কালিদাসের মেঘদূত পড়ার পরে আধুনিক ভারতবাসীরা চমকিত হয়েছে যে কি অসাধারণ কাব্য। এই কাব্যটি ভারতবাসীরা ভুলে গিয়েছিল। ভোলার নানা কারণ আছে, সেই কারণের ভিতরে আমি যাচ্ছি না। আমরা কালিদাস হচ্ছে বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। তিনি অনেকগুলি কাব্য রচনা করেছেন এবং তার মধ্যে চিরকালের কাব্য হিসাবে যেটি দাঁড়িয়ে আছে, যেটি এখনো সবার কাছে গ্রহণযোগ্য, জীবন পিপাসু, সাহিত্য পিপাসু, সাহিত্য প্রেমিক যারা, তাদের কাছে কালিদাস এক অনন্য প্রতিভা। সেই কালিদাসের অন্যতম কাব্য মেঘদূত। এই মেঘদূত কাব্য কয়েকবার না পড়লে কাব্যটির বিষয়বস্তু এবং এর ভেতরের যে সৌন্দর্য, এর ভেতরের যে গভীরতা, এর ভেতরের যে বিস্তার, এগুলো সম্পর্কে সম্যক জ্ঞান আমাদের হবে না। আমরা পড়ালেখা প্রায় ভুলেই গেছি। আমরা এখন সাহায্যকারী বইপত্র নিয়ে কাজ করি। তো তারপরে আমি অল্প পরিসরে এই কাব্যটি পড়ার একটা প্রবণতা যাতে ছেলে মেয়েদের হয়, সেই একটু চেষ্টা করব। আমরা দেখেছি এই মহাকাব্যের একটি মেঘ, তাকে দূত হিসাবে তার প্রিয়ার কাছে পাঠানো হচ্ছে, যে প্রিয়া আছে অলকাপুরীতে। অলকাপুরী হচ্ছে ভারতের উত্তর দিকে অবস্থিত, মানস সরোবরের কাছে। এটি এখন তিব্বতের ভিতরে পড়েছে, যেটি চীনের দখলে আছে। সেই মানস সরোবরে আমাদের অলকাপুরী, সেই অলকাপুরীতে মেঘ যাত্রা করছে। কালিদাসের যে বহুবিধ জ্ঞান ছিল, পরিষ্কার যে তার জ্ঞান, বুদ্ধি, বিবেচনা ছিল, এই কাব্যটি পরতে পরতে ছড়িয়ে আছে। মেঘকে দূত হিসাবে পাঠাচ্ছে। এর শুরুটা তার মনে কেমন করে আসলো? কারণ এক সময় পৌরাণিক উপাখ্যান আমাদের উপরে এখনো, এক সময় কেন, এখনো পৌরাণিক উপাখ্যান মানুষের উপরে ব্যাপক প্রভাব ফেলতে পারে এবং ফেলেছে। আমাদের অতীত আমাদেরকে নতুন করে সংজ্ঞায়িত করে, আমাদের নতুন করে উদ্দীপনা দেয়, আমাদের নতুন করে জীবনকে ভাবতে সাহায্য করে, আমাদের সৃষ্টিশীলতাকে পরিপুষ্ট করে। তো সেখানে আমরা দেখব যে যখন নির্বাসনে আছে, তখন তার কাছে প্রথম যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে এই নদীতে সীতা অবগাহন করেছিলেন। রাম, সীতা, হনুমান, এই তিনটি প্রসঙ্গ এসেছে শুরুতেই। তো এখন তার মনে তখনই একটি কল্পনা, যেটাকে আমরা বলি যে হচ্ছে সৃজনশীল কল্পনা, সেই কল্পনা তার মনে এসেছে যে সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল রাবণ। সেই রাবণ সীতাকে অপহরণ করার পরে সীতা কেমন আছে, কোথায় আছে, রাম ছাড়া তার বিরহে কাতর হয়ে আছে কিনা, বেঁচে আছে কিনা, এই খবরটি হনুমান যাত্রা করলো লঙ্কাপুরীতে। হনুমান কিন্তু বায়ুপুত্র, পবন পুত্র, সে উড়ে চলে গেল, আকাশ দিয়ে যায়, সে হেঁটে হেঁটে যায় না, দৌড়াতে দৌড়াতে যায় না। তাহলে আকাশ দিয়ে আমরা দেখেছি বিমান আবিষ্কারের আগে মেঘ ছাড়া আর কিছু যায় না। তাহলে হনুমান অনেকটা মেঘ তুল্য, অথবা মেঘ হচ্ছে হনুমান তুল্য, এই কল্পনাটি তার মনে আসছে। এবং রাম যেমন বিরহে কাতর হয়েছে, এই যক্ষ তার প্রিয়ার জন্য বিরহে কাতর হয়েছে। এখন কেন এই বিরহ, কেন এই বিভেদ, বিচ্ছিন্নতা? এর কারণ হচ্ছে যক্ষ হচ্ছে সেই সমস্ত সম্পদের পাহারাদার যার মূল দায়িত্ব হচ্ছে কুবেরের। পৌরাণিক কাহিনী অনুযায়ী কুবের হচ্ছে রাবণের ভাই। কুবেরের দায়িত্ব হচ্ছে সমস্ত জগতের
সম্পদের হিসাব নিকাশ রাখা এবং তদারকি করা। তো তারই অধীনে যক্ষ কাজ করত। যক্ষ যখন বিয়ে করেছে, তার প্রিয়ার সান্নিধ্যে গেছে, তখন প্রিয়ার কথা ভাবতে ভাবতে কোনো এক কাজে সে ভুল করে ফেলেছে। এই ভুলের কারণে কুবের তার উপরে ক্ষিপ্ত হয়েছে এবং তাকে তার প্রিয়ার কাছ থেকে সরিয়ে রামগিরি পর্বতে নির্বাসনে পাঠিয়েছে। এবং এইখানে থাকতেই তার ভেতরে যে কষ্ট, প্রিয়া বিরহের যে যাতনা, সেই যাতনা কাতরতা এটি সে অনুভব করেছে। এখন কিভাবে এটি করবে? এখন যার কোনো উপায় নাই, যে একেবারেই বিচ্ছিন্ন হয়ে আছে, যার যাওয়ার কোনো অনুমতি নাই, সে কি করবে? সে কল্পনায় যাবে। এই কল্পনা হচ্ছে সৃজনশীলতা। মানুষের সৃজনশীলতার অন্যতম বাহন হচ্ছে কল্পনা। আর মানুষ এখানে অন্যদের থেকে একেবারে আলাদা। কল্পনা করতে জানে বলে মানুষ কিন্তু অনেক সৃজনশীল। অন্য প্রাণীর ভিতরে কল্পনা শক্তি নাই। যদি থাকতো আমাদের সাথে প্রতিযোগিতা লাগতো। তো এই যে কল্পনা করছে আমাদের যক্ষ, এই যক্ষ কল্পনা করছে যে তার প্রিয়া বিরহে কাতর হয়ে আছে, তার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছে অলকাপুরীতে। সেই জায়গাটিতে সে কেমন করে খবর পাবে প্রিয়ার, এইটি সে ভাবছে। এই খবরটি এনে দেবে তাকে কে? মেঘ এনে দেবে। মেঘকে পাঠাচ্ছে। রামগিরি পর্বত থেকে মেঘকে পাঠানোর ফলে বা মেঘকে পাঠানোর যে ধারণাটি আসলো, সেটি হচ্ছে আমাদের এই অঞ্চলের মেঘ যেভাবে যেভাবে হিমালয় পর্বতের দিকে যাত্রা করে এবং কখনো কখনো হিমালয় পার হয়ে অলকাপুরীতে যায়, সেই অলকাপুরী পর্যন্ত মেঘ যাচ্ছে। এই যে মেঘের যাত্রাপথ, যে ভৌগোলিক জ্ঞান, সেটি অসাধারণ আমাদের কালিদাসের। সেই ভৌগোলিক জ্ঞান কালিদাসের ছিল। একেবারে যারা ভূগোলবিদ তারাও স্বীকার করেছেন যে কালিদাস একজন কবি, কিন্তু একজন ভারতের তৎকালের ভূগোলবিদও বটে। আর আমরা এটি জানা আমাদের উচিত। এখন আমরা খণ্ডিত জ্ঞান অর্জন করি। হ্যাঁ, এক একটি পার্ট, এক একটি অংশ নিয়ে আমরা গবেষণা করি, আমরা লেখাপড়া করি। আদি যুগে সর্ববিষয়ে লেখাপড়া করার প্রবণতা ছিল। হ্যাঁ, যেমন অ্যারিস্টটল, যেমন সক্রেটিস, প্লেটো, এরা সব বিষয়ে লিখত, লেখাপড়া করতেন। এবং কালিদাসও তাই। প্রাচীনকালের মানুষ সব বিষয়ে লেখাপড়া করতেন। আমরা ওমর খৈয়াম সম্পর্কে জানি, তিনি মূলত জ্যোতির্বিদ্যা বিশারদ ছিলেন, কিন্তু তিনি কবিও ছিলেন। তার জ্যোতির্বিদ্যা হয়তো মানুষ অত গ্রহণ করে না। কবি হিসাবে যে কবিতাগুলো লিখেছেন, রুবাইয়াত, সেগুলো মানুষের কাছে আজও আবেদন সৃষ্টি করে চলেছে। এখন এই যক্ষ যখন মেঘকে পাঠানোর ব্যবস্থা করছে, তখন মেঘ যাবে কিনা, বিরক্ত হবে কিনা, সে রুষ্ট হবে কিনা, এই প্রেক্ষিতে সে মেঘকে লোভ দেখাচ্ছে। তাকে রাস্তাঘাট বর্ণনা করতে করতে এমন করে বলছে যাতে মেঘ উৎসাহিত হয়, মেঘ যাতে রাস্তাটি চলতে চলতে বিরক্ত না হয়। হ্যাঁ, এই যারা প্রিয়ার কল্পনায় বিভোর হয়ে থাকে, তারা কখনোই এক ছুটে ওখানে যায় না। দেখতে দেখতে যায়, বুঝতে বুঝতে যায় যে পথ দিয়ে যাচ্ছে সেই পথ কেমন ছিল, কিভাবে আসলো। আমরা যখন প্রিয়ার সান্নিধ্যে যাই, যে পথ দিয়ে এসেছি, যে জাহাজে চড়ে এসেছি, যে বিমানে করে এসেছি, যে রেলে করে এসেছি, তার কাছে গিয়ে এগুলো বর্ণনা করি, তার কাছে উপস্থাপন করি। তোমার কাছে আসতে গিয়ে আমি কি কি দেখেছি, কি কি উপলব্ধি করেছি, কি খেয়েছি রাস্তায়, এগুলো আমরা গল্প করি, তাই তো? তাহলে মেঘকেও সেভাবে বলছে যে তুমি যাবে আমার প্রতিনিধি হয়ে। আসলে মেঘ যাচ্ছে আসলে যক্ষর মনটা, যক্ষর যে অন্তর, সেই অন্তরই মেঘ হয়ে ওখানে যাচ্ছে। যে অন্তর যাচ্ছে, এইটি কেমন করে যাবে, কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে, কি দেখবে, কোন লোভনীয় জায়গা দেখবে, এই সমস্ত উপমা উৎপ্রেক্ষা দিয়ে কালিদাস বর্ণনা করতে করতে গেছেন। আমাদের সাহিত্য মধ্যযুগে ইউরোপে এবং প্রাচীন যুগে ভারতবর্ষে রোমান্টিকতার একটি প্রবল আধিক্য ছিল, প্রাবল্য ছিল। এই রোমান্টিকতা আমাদেরকে যে আকাঙ্ক্ষা, আমাদের যে বাসনা, আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছার একটি বহিঃপ্রকাশ হচ্ছে রোমান্টিকতা।
যে আমরা যে জগতে আছি, সাধারণ মানুষ যা বোঝে তার চাইতে অনেক বেশি বোঝার ক্ষমতা কবি সাহিত্যিকদের আছে। যা সম্ভব আমাদের সাদা চোখে তা সাধারণ মানুষ দেখে, যা সম্ভব আমাদের মানুষের কল্পনা শক্তিতে তা আমরা কবিদের কাছ থেকে পাই। যে অসম্ভবের সম্ভাবনা এটি হচ্ছে কবিদের কাছ থেকে পায়। তো কবিরা এই অসম্ভবের সম্ভব একটা জগৎ তৈরি করেন। যা কিছু ঘটে তা সত্য, তার চেয়ে বেশি সত্য যা ঘটবে বা ঘটতে পারত কবির মনোভূমিতে তার চেয়ে বেশি শক্তি অর্জিত হয়। সে কারণে কালিদাস এই কল্পনা সৃজনতার পরিচয় দিয়েছেন। তো মেঘ যখন যাচ্ছে তখন তার যাত্রাপথে কোনটি রমণীয়, কোনটি লোভনীয়, কোনটি অনেক ভালো লাগবে, কোনটি আমাদেরকে খুব আপ্লুত করবে, এই সমস্ত পথের বর্ণনা করতে করতে যাচ্ছেন। বেত্রবতী নদী, নর্মদা নদী, তারপরে অমুক পাহাড়, এই পাহাড়ের সাথে কি রমণীয়, কোন রমণীয়তা এখানে আছে, এইগুলো কবিতার যাত্রাপথে আমরা দেখতে পাই। এবং এই রোমান্টিকতার যে প্রয়াস, এটি আমরা মধ্যযুগে দেখেছি, ইউরোপীয় কবিতায় ব্যাপক হারে, এই যে ভিক্টোরিয়ান যুগে দেখেছি, এলিজাবেথিয়ান যুগে দেখেছি, যে সব পেয়েছিল একটি দেশ, সব ভালো, সব সৌন্দর্য, মানে কবির কল্পনার ভিতরে যে এলদারুদ বা এলদরিদা, এই কল্পনার সব পাওয়ার একটি জগৎ তৈরি করে ফেলে। এখানেও তাই ঘটেছে যে সব পাওয়ার একটি প্রবণতা আমাদের কবি মেঘের ভিতর দিয়ে দেখছেন। এই কবিতাটি যদি একেবারে মনোযোগ দিয়ে একাধিকবার বা কয়েকবার, আমাদের সব অনুবাদক বলেছেন 6 থেকে 7 বার না পড়লে এই কবিতার রস আস্বাদন করা যাবে না। তো রোমান্টিকতা আছে, আদি রসাত্মক আবহ আছে, তারপরে প্রকৃতির অসম্ভব সুন্দর বর্ণনা আছে, প্রকৃতির সাথে রমণীয়তার যে তুলনা সেগুলো আছে, এগুলো করতে করতে যাচ্ছে। সেজন্য কবিতাটি যদি বিন্যাস করা হয় তখন দেখা যায় যে এর প্রেক্ষাপটটা অর্থাৎ ভিতটা হচ্ছে ভৌগোলিক পরিচয়, আর এর উপরে যে সৌধ উঠছে সেটি হচ্ছে এই যাত্রাপথের সৌন্দর্যময় বর্ণনা, আর এর যে চূড়াটি, সেই চূড়াটি হচ্ছে আমাদের অলকাপুরী, যেখানে একজন রমণী, অনিন্দ সুন্দর রমণী যক্ষপ্রিয়া বসে আছেন তার সৌন্দর্য নিয়ে, কিন্তু সে কাতর, কিন্তু সে মলিন হয়ে আছে, কারণ তার প্রিয়া দূরে আছে। এই মলিনতা আসলে কার? মলিনতা যেমন প্রিয়া তেমনি আমাদের যক্ষের। এখন এই কবিতার ভিতরে যে পিরামিড স্টাইলের একটি কাঠামো তৈরি হয়েছে ভাবনার ভিতরে, বর্ণনার ভিতরে, এটি আমরা একটু জানি যে সংস্কৃত কবিতা মূলত বর্ণনামূলক, আর একই উপমা বারবার ব্যবহৃত হতে হতে কেমন যেন ক্লিশো হয়ে গেছে। তারপরেও কালিদাসের সেই উপমা ব্যবহার অতটা ক্লিশো আমাদের মনে হয় না। আমরা যদি মেঘনাদবধ কাব্য পড়ি তাহলে ওখানেও দেখব যে ছেলে মেয়েরা বলে বা পাঠক বলে, সাধারণ পাঠক বলে কি কঠিন কঠিন শব্দ, কিন্তু কিছু দূর পড়লে বোঝা যায় যে তিনি একই শব্দ বারবার ব্যবহার করেছেন, নানা প্রসঙ্গে নানা অনুষঙ্গে ব্যবহার করেছেন। ওই শব্দগুলি নিয়ে একটু নাড়াচাড়া করলে, একটু ওই শব্দগুলির জ্ঞান অর্জন করলে পরবর্তীতে মেঘনাদবধ কাব্য পড়তে অনেক সুবিধা হয়, বোঝা যায়। এখানেও তাই, যে প্রথমে মনে হচ্ছে যে কি কঠিন কঠিন উপমা দিয়েছেন, কেমন কেমন করেছেন, কিন্তু একসময় দেখা যাবে যে এটি ঠিক জায়গা মতো, প্রয়োজন মতো, যথাযথভাবে তিনি ব্যবহার করেছেন। এই চাঁদের সাথে মুখের তুলনা, পদ্মের সাথে হাতের তুলনা, পদ্মের সাথে চোখের তুলনা, বাহুর সাথে মৃণালের তুলনা, এইগুলো সব আছে। তো আমাদের কালিদাস যে রোমান্টিকতার ব্যবহার করলেন, আদি রস যেটি শৃঙ্গার রসের উপস্থাপন করলেন, তারপরে প্রকৃতির যে উপস্থাপন করলেন, বর্ণনা দিলেন, সেগুলো খুব অসাধারণ। আমরা দুই একটি জায়গায় পড়ে নিতে পারি যে কালিদাসের
যে অসম্ভব কল্পনা শক্তি, সেই কল্পনা শক্তি আমরা দুই একটি জায়গায় দেখে নিতে পারি। তো আমাদের অনুবাদক দেখিয়েছেন যে এই যে প্রিয়ার ভালো থাকা মন্দ থাকা, প্রিয়াকে গ্রহণ করা, প্রিয়ার কাছে গিয়ে নিজেকে উপস্থাপন করার নানা কৌশল কবি সাহিত্যিকদের নানাভাবে এসেছে। রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতায় দেখেছি, তারপরে সুরঞ্জনা, ওইখানে তুমি, জীবনানন্দ দাশের আরো এরকম আছে প্রচুর। এখন এখানে বলছে 9 নম্বর শ্লোকে বলছে, যেমন অনুকূল পবন ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যায় তোমাকে অর্থাৎ মেঘকে, এবং বাম দিকে গরবী চাতকেরা ঐকতান তোলো মধুময়, তেমনি নভতলে গর্ভধানকালে মলার মতো বাঁধা বলাকা সহজ অভ্যাসে হে প্রিয় দর্শন করবে আপনাকে সেবায় সুখী। এই প্রকৃতি যে গর্ভ ধারণ করেছে যে নারী, তার গর্ভের যে আকৃতি, যে আমাদের হংস বলাকার বাঁধার মতো দেখাচ্ছে, সেই কমনীয় এবং খুব গৌরবের বিষয় হয়ে উঠেছে। তারপরে আমরা দেখছি যে ভুবন পূজনীয় রাঘব পদরেখা রয়েছে আঁকা যার মেখলায়, তোমার প্রিয় সখা তুঙ্গই গিরি বিদায় বলো তাকে তাহলে। ভুবন পূজনীয় রাঘব পদরেখা, রাঘব মানে কি? রঘুর বংশধর, অর্থাৎ এখানে রামকে বলছে। রামের পা এইখানে ছুঁয়ে গেছে, এখানে তার পদরেখা আঁকা আছে এর মেখলায়। মেখলা মানে হচ্ছে কোটিতে মাজায়। তোমার প্রিয় সখা তুঙ্গ এই গিরি বিদায় বেলায় তাকে তাহলে বলো। নিত্য কালে কালে পা বৃত দেখা দিলে তোমার সঙ্গে সে ফিরে পায়, নিহিত স্নেহ তার বিরহ সঞ্চিত উষ্ণ আখি জলে ব্যক্ত। এই রকম করে কবি বর্ণনা করতে করতে যাচ্ছেন। আমরা কবিতার যে ছন্দটি আরেকটু কথা বলে নিই, সেটি হচ্ছে প্রত্যেক কবি সাহিত্যিকরা যে বিষয়টি বলবেন, যে প্রসঙ্গটি আনবেন, তার অনুরূপ বা তাকে উপস্থাপন করার মতো ভাষা নির্মাণ করে নেন। মেঘ কখনো চঞ্চল ভাবে যায় না, মেঘ কখনো দুর্বার ভাবে যায় না, মেঘ যায় ধীর লয়ে। এই ধীর লয়ে যাত্রার জন্য যে ছন্দটি দরকার, যে ভাষা দরকার, কালিদাস সেটি ব্যবহার করেছেন। এবং এই ছন্দ একেবারেই লয় খুবই ধীর লয়। যেমন আমরা দেখেছি মানিক বন্দ্যোপাধ্যায় যখন পদ্মা নদীর মাঝি লিখছেন তখন একরকম ভাষা ব্যবহার করছেন, উনি যখন আর এক রকম লিখছেন, তখন বউ সিরিজ লিখছেন তখন আর এক রকম ভাষা ব্যবহার করছেন। এই ভাষার যে বিষয়ভিত্তিক সম্পৃক্ততা, এটি আমাদের কালিদাস এই কবিতার ছন্দে ছন্দে নিয়ে এসেছেন। পাদাকুলোক ছন্দ বলা হয়েছে কে, যে খুব ধীর গতিতে যেন যাচ্ছে, কামের উদ্রেক যে করে সেই মেঘে সহসা দেখে তার সম্মুখে যক্ষ কোনো মতে চোখের জল চেপে ভাবলো মনে মনে বহুক্ষণ, নবীন মেঘ দেখে মিলিত সুখী যান তারাও হয়ে যান অন্যমনা। কি আর কথা তবে যদি সে দূরে থাকে যে চায় কণ্ঠের আলিঙ্গন। মেঘ দেখে বিরহ কাতরতা বাড়ে, আমাদের বসন্ত দেখলে, বসন্তের বাতাস বইলে আমাদের অস্থিরতা বাড়ে, আমাদের দেহ মনের অন্তঃস্থলে মথিত করে তোলে। আমরা লাল সালুতে প্রসঙ্গ দেখেছি যে মসজিদ যখন মসজিদটি তৈরি প্রায় করে ফেলেছে লোকজনকে দিয়ে, তখন সে ফাল্গুন মাসে মাঠ দিয়ে যাচ্ছে একা, ফাল্গুনের হাওয়া লেগে তার অন্তর মথিত হয়ে উঠল, তাকে চঞ্চল করে তুলল। এবং পৃথিবীতে যত বিপ্লব ঘটেছে তার বেশিরভাগই ঘটেছে হচ্ছে, আন্দোলন ঘটেছে হচ্ছে বসন্তকালে, এবং সারা পৃথিবীতে বিয়ের প্রসঙ্গটা বসন্তকালে বেশি হয়। তো এই হচ্ছে আমাদের বিষয় প্রসঙ্গে আমাদের কবি কালিদাসের উপস্থাপন। আমরা এখন এই রোমান্টিকতা, তারপরে আদি রসাত্মকের সাথে সাথে যে নানা ধরনের অনুষঙ্গ পাব, এইটি আমাদের মনের ভিতরে আনার জন্য এই কাব্যটি বারবার পড়তে হবে। পড়ার পরে
আমরা কিছুটা অনুধাবন করতে পারবো, তাহলে আমাদের পড়া একটু সার্থক হবে। তাছাড়া ওই গাইডপত্রর সাহায্য নিয়ে আমরা প্রশ্নের উত্তর লিখে দিলাম, জীবনের জন্য যা যা দরকার সেইটি আমরা পাবো না। জীবন যে তৃষিত জীবন, আমাদের যে বুভুক্ষ জীবন, সেই জীবনের অর্থাৎ মনের সেই চাহিদা, সেই খাদ্য আমরা দিতে পারি না বলেই আমাদের মানুষ হিসাবে খুব সার্থক জীবনযাপন আমরা করতে পারি না। তো এই মাত্র কয়েক মিনিটে তোমাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। আবার পরে দেখা হবে। সকলে ভালো থেকো। এই ভাষার মাস, আমাদের বসন্ত সামনে, আমাদের মুজিব বর্ষ এসে গেছে। এই সব কিছু মিলে আমরা একটু অন্যরকম পরিবেশের ভিতরে আছি, আশান্বিত পরিবেশের মধ্যে আছি। এই আমাদের যে মহামারী শুরু হয়েছে, তার ভ্যাকসিন শুরু হয়েছে, আমরা এখান থেকে মুক্তি পাবো এই প্রত্যাশা। সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।